আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি পশ্চিম বাংলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। সেই নিউজগুলি আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির নিউজ ফ্ল্যাশে এক নজরে। বাঁকুড়া টিভির নিউজ ফ্ল্যাশে দেখুন প্রথম খবর। বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক। রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন। নবাবের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজোল এলাকার বাসিন্দা রাহুল শেখ পিতা রাজমিস্ত্রি, মা গৃহবধূ। পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ার জঙ্গিপুরে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। সেখানেই রাহুল শেখ 12তম স্থান অধিকার করেছেন। নিতান্তই দরিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী। তো তখন আমার লাইনটা বাড়িতে ছিল না, আমার লাইনটা পরে হয়েছে। কখন শুনতে পেলেন, কখন আপনি? আমি শুনেছি আমরা 14 তারিখে। হ্যাঁ, আচ্ছা, ও ধরে নিয়ে যাচ্ছে সামনে আমাদের, তখন দাদা আসলো। হ্যালো, আমি কথা বলছি। সব জিজ্ঞেস করে করছি, ছোটো করছি। নাও তোমার আব্বুকে কথা বলো। না না, তোমার দিদাকে নেবেন। যা তোরা তুই ফোন কথা বল। কিভাবে পড়াশোনা করেছে ছেলে? পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে। কি করতেন সেইভাবে? আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম। তো আমি নিজে মানে হেডমিস্ত্রি না, আমি পরের কাছে খেটে কাজ করেছি, দেশে ঘরে কাজ করতাম। এইভাবে করেছি, তো এইভাবে ছেলেকে পড়াশোনা করিয়েছি। কয় ছেলে? আমার 4 ছেলে 1 মেয়ে। সবাই তো হ্যাঁ, সবাই পড়াশোনা করেছে। আর এই কোথায় পড়াশোনা? কে? যে ও, জুডিশিয়ালে ক্র্যাক করতে ওই প্রথমে করেছে আপনার বারহালে, তারপর করেছে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়। নাম কি? রাহুল শেখ। তো কতটা কষ্ট করতে হয়েছে পড়াশোনা করতে? খুবই কষ্ট করতে হয়েছে। তখন লাইন ছিল না আপনার, মানে মোমবাতি নিয়ে চেরাকে নিয়ে পড়াশোনা করেছে, মানে মানে কেরোসিন তেল জ্বালিয়ে। এই লাইনটা তো স্বাভাবিক, লাইনটা সেদিনকে হলো। কি শুনলেন আপনি? ছেলে কি বললো? বললো যে আব্বা আমি চাকরি পেয়েছি। কি হয়েছে ছেলে? কি হয়েছে, কি শুনলেন? ছেলে বললো যে আমি পাস করেছি। শোনার পরে কেমন লাগে? খুব খুশি হয়েছি। কি ভাবতে পেরেছিলেন ছেলে এই জায়গায়?
ভাবতে পারিনি কোনোদিনই যে আমার ছেলে মানে এই মানে কত দূর যাবে। তো যে সময়টা পড়াশোনা করার অভাবও তো গিয়েছে পরিবারে, অভাব হয়েছে, সবকটা বাচ্চাকে পড়াশোনা করাতে হুম। কতটা অসুবিধা হয়েছে আপনার? খুব অসুবিধা হয়েছে। আর রোজগার বলতে গেলে আমি কিভাবে এই টানতেন এই 4 ছেলে মেয়ে কিভাবে? সে ওপরবেলার দয়া, ওপরবেলার দয়া ছাড়া আমি কিছু করতে পারি না। আমি শুধু মানে ইনকামই করেছি। আর মানে আমার ধরেন ওপরবেলা সহযোগিতা ছিল। আর আমার আব্বা মা যে ছিল তাদের দয়া মানে তাদের দোয়া আর কি, তাদের আশীর্বাদ। আমার আব্বা মা যখন মারা যায় তো তারা আমাকে আশীর্বাদ করে গেছিল। আব্বার মায়ের দোয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি, খুব কষ্ট করেছি, কষ্ট করে মানুষ করেছি। আর রাহুল যখন স্কুলে পড়তো তখন কি বিদ্যুৎ ছিল? তখন বিদ্যুৎ ছিল না, কিভাবে পড়াশোনা? ওই যে লম্পতে করে কেরোসিন 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 জ্বালিয়ে ছেলে। আর কিভাবে মাস্টার কতটা হেল্প করতো? প্রাইভেট প্রাইভেট তো আপনার আলিগড়ে তো কোনো প্রাইভেট লাগেনি, মানে ওখানে প্রাইভেট পড়তো, মানে ওখানে প্রাইভেট পড়াতো। লিগালি চান্স পেয়ে গেছে। হ্যাঁ, আলিগড় চান্স পেয়েছিল, ওইখানে ফর্ম তুললো আপনার কলকাতাতে, তখন প্রাইভেট পড়েনি, নিজে পড়াশোনা করেছি। আপনার নাম? হাসিবুল শেখ। বাড়িতে পড়াশোনা করেছে, খুব কষ্ট করি আমার ছেলে। কিরকম যদি বলেন? সব খুলে বলুন, যেটা আপনি দেখেছেন সেটাই বলুন। হাত নালা ধরে একটা ছিল, আব্বা একলাই। ছেলে পেলে আমার খুব ভালো ছিল, পড়াশোনা ভালো ছিল, বুদ্ধিও ভালো ছিল। কোনোদিন ভেবেছিলেন এত বড় জায়গায়? না, ভাবিনি যে এত দূর ছেলে যাবে, একদম ভাবিনি। পড়াশোনা কিভাবে করতো? তখন তো বিদ্যুৎ তো ছিল না। না, বিদ্যুৎ ছিল না। ছেলে যখন পড়া পাঞ্জাব গেল তার 5-6 মাস আগে বিদ্যুৎ ঘরে ঢুকলো। তখন কিভাবে করতো? ওই লম্প জ্বালিয়ে পড়তো, খুব কষ্ট করে গরমে লম্প জ্বালিয়ে পড়েছে। ছেলে পাঞ্জাব কেন গেছে? ছেলে পাঞ্জাব পড়ার জন্য গেল, পিএইচডি করার জন্য। না এলএলএম LLB তোমার করার জন্য তখন চলে গেল। করে এলএলএম বলেন যে মাস্টার মাস্টার ডিগ্রিতে তোমার পড়াশোনা করলে এতদিন। আর কেমন এটা লাগছে যে আজকে কেমন লাগছে? ভালো লাগছে, ভাবতে পেরেছিলেন কোনোদিন এত বড় জায়গায়? ভাবতে পারিনি, ভাবতে পারিনি। এটা আল্লাহর দয়া, আর শাশি শ্বশুরও দোয়া দিয়ে গেছিল। কিভাবে ও যখন পড়াশোনা করতো কিভাবে সাহায্য করতেন আপনাকে? শুধু বিড়ি টিড়ি রাখতেন? হ্যাঁ, বিধি মেনেছি। সংসার চলতো কি করে? ও আব্বাটা খুব ভালো ছিল, খুব তোমার নেশা মেশা কিছু ছিল না। ওই পয়সা দিয়ে সব প্রাইভেট পড়াইতো, স্কুলের ছেলে পড়াচ্ছি, ওই পয়সা থেকে সব করাচ্ছি। আর উনিও তো মিস্ত্রির কাজই করছেন। হ্যাঁ, ওই পড়ার কাছে খাইতেই সব করেছি, মানে আর কোন ফালতু খরচা ছিল না। যা করতো সংসারে সব ছেলে পেলের কাছে খরচা করতো। বাবাকে কোনো রকম সাহায্য করতো ছেলে মিস্ত্রির কাজে? না না, ওটা তোমার বাবা বাইরে কাজ করতো। বাইরে কাজ করেছে, ও আমার পড়াশোনা সব চেষ্টা থেকেছে। আপনার নাম? তানজারা বিবি আপনি রাহুল? কি হচ্ছে? মা। আপনাদেরকে কিভাবে কষ্ট করতে হয়েছে এত বড় সংসার? দেখুন, প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেই যে LLB করার জন্য, দিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে ওর আগ্রহ বাড়ে যে আরও মানে হাই স্টাডি করার জন্য। হাই স্টাডি করে ও LLB পাস করার পর LLM করে, যার জন্য পাঞ্জাবে ও মানে আপনার সেন্ট্রাল এতে ভর্তি হয়। ওখান থেকে পিএইচডি এখন করছে। পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গেই 2015 পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুতি শুরু করে যে জাজের জন্য। পরপর তিনবারের মাথায় এখন ও পাস করে দেয়। কেমন লাগছে ভাই এত বড়? অবশ্যই ভালো লাগছে। কিভাবে পড়াশোনাটা কিভাবে করেছে সে? প্রচন্ড কষ্টকর মাধ্যমে পড়াশোনা ও চালিয়ে গেছে। আর বাবা কি করছে? পেশায় রাজমিস্ত্রির কাজ করে। বাইরে পরিযায়ী শ্রমিক বাবা? কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবেই কাজ করে গেছে। তবু সামান্য মানে মাইনের মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে। পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাতও জোগাড় করতে হয়েছে, পড়াশোনা করে। অবশ্যই। আর রোজগার বলতে গেলে তো বাবারই ছিল বাড়িতে। হ্যাঁ, অবশ্যই। আজকে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে।
কতদিন আগে পাঞ্জাব গিয়েছে? প্রায় 7 বছর 7 বছর থেকে ওখানে পড়াশোনা করছে। ওখানে পড়াশোনা করে। আপনার নাম? আমার নাম সাহাবুল শেখ। কি হচ্ছে? আমার ভাই হচ্ছে। এবার এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো বাঁকুড়া টিভির নিউজ ফ্ল্যাশে, দেখুন মেমারির নদীপুর সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত এক যুবক। মৃত যুবকের নাম সুমন্ত হেমব্রম, বয়স আনুমানিক 28 বছর এবং মৃত যুবকের বাড়ি হুগলি জেলার ধনেখালি থানার হাজিপুর কোলাপাড়া এলাকায়। এদিন দুপুর প্রায় 1:20 নাগাদ ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, নদীপুর সংলগ্ন এলাকায় এক যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন এবং সেই সময় নদীপুর জিটি রোড থেকে জৌগামের দিকে একটি ডাম্পার যাচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবক হঠাৎ ডাম্পারের সামনে এসে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায় যুবকটি। ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ এসে ডাম্পারের চাকায় পিষ্ট যুবককে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে হুগলি জেলার সব থেকে বড় খবর হুগলি জেলার শেওড়াফুলিতে। দেখতে থাকুন বাঁকুড়া টিভির নিউজ ফ্ল্যাশে। ভোট যখন শেষ পর্যায়ে হঠাৎ আগুন লাগলো শেওড়াফুলির দিল্লি রোড লাগোয়া এক ওয়ার হাউসে। ভোট বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ দিল্লি রোড লাগোয়া পিয়ারাপুর থানার অন্তর্গত ছোট বেলুতে এক ফ্লিপকার্ট ওয়ার হাউসে হঠাৎ আগুন লেগে গেল। আগুনের লেলিয়ান শিখা যেন আকাশ পর্যন্ত পৌঁছে যায়। শুধু তাই নয়, সারা আকাশ কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। মনে হয়
যেন বৃষ্টি হবে তার আগে মেঘ করে এসেছে। ইতিমধ্যেই দমকলের 8খানা ইঞ্জিন চলে আছে, তারা আগুন নেভাবার চেষ্টা করে। যেহেতু পাশেই পেয়ারাপুর থানা, সেখানকার পুলিশ আধিকারিক এবং শ্রীরামপুর থানার প্রশাসনিক কর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দল। এই ভোটের দিন এত বড় আগুন কি করে লাগলো সেটাই সবার মনে প্রশ্ন জাগছে। দলের আধিকারিকরা ইতিমধ্যে অনুসন্ধান শুরু করে দিয়েছেন। দেখুন সেই খবর বাঁকুড়া টিভির নিউজ ফ্ল্যাশে, সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর হুগলির শেওড়াফুলিতে। ঘুরছে দেখ খালি, বাপরে বাপ, বাপরে বাপরে বাপ, দেখ খালি, দেখ উল্কা উঠছে দেখ খালি। হ্যাঁ বলছি তো, আমি বলছি ভালো জিনিস ধরে নিয়েছে, এই যে ধরে নিয়েছে ভালো জিনিস। এ আর বন্ধ করতে হবে না, দেখেছিস অবস্থা দেখেছিস, এইটা যেটা ধরা যায় পুরো একদম পুরো সলিড ধরেছি। হ্যাঁ নতুন মালটা ধরেছে তো, ছাই হয়ে গেছে। কোথায় দিদি? আমি হয়তো সঞ্জয়কে নিয়ে যাবো। কোথায় দিদি? আমি হয়তো সঞ্জয়কে নিয়ে যাবো। আজ ভোটের শেষে হুগলির বিজেপি প্রার্থী তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নিজের কেন্দ্রে প্রেস মিট করলেন ভোট শেষ হওয়ার সাথে সাথেই। আজ এই লকেট চট্টোপাধ্যায় ভোট শেষে প্রেস মিটে কি বললেন সেই খবর আপনারা শুনতে থাকুন বাঁকুড়া টিভির নিউজ ফ্ল্যাশে। সেখানে বিভিন্ন জায়গায় কিছু ধনেখালি, বিশেষ করে আমি বলবো ধনেখালিতে কিন্তু ভীষণ একটা মানে প্রথম থেকেই একটা এই বুথ সহায়তা কেন্দ্র দিয়ে, আপনারা অন্য জায়গায় দেখবেন অন্য জায়গায় বুথ সহায়তা কেন্দ্র কিন্তু আমি এরভাবে দেখিনি, কিন্তু ধনেখালি করে টার্গেট করেছিল বুথ সহায়তা কেন্দ্র, প্যান্ডেল বানিয়ে মানে মহিলাদের বসিয়ে প্রভাবিত করার একটা চেষ্টা করা হয়েছে। রাজ্য পুলিশের আজকে যে 5টা অবধি পার্সেন্টেজ ভোটে দেখা গেছে, সেটা কিভাবে দেখছেন এবং কি মনে হয় এই পার্সেন্টেজ ভোটে কি আপনি লিড করছেন? এবার আপনি যে রেকর্ড সেটা কি আপনি ব্রেক করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি জিতছে, এটা আপনাদের আমি 100% বলতে পারি। 74% হয়েছে 5টা অবধি, প্রায় 6:30 অবধি চলবে, মোটামুটি 6টার পরে যতটা লাইন থাকে পুরোটা হয়, এটা মোটামুটি 78-এর কাছাকাছি যাবে, 77-78-এর কাছাকাছি যাবে। এবং এখানে পোলিং যেভাবে সুন্দরভাবে হয়েছে এবং আশা করছি আমরা লাস্টবার যে ভোটে আমরা জিতেছি তার থেকে বেশি ভোটে আমরা জিতব। আমরা চন্দননগরে যেভাবে ভোট হয়েছে, চন্দননগরে এত সুন্দরভাবে প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় ক্যাম্প বসাতে পেরেছি আমরা পান্ডুয়াতে 80%-90% ক্যাম্প বসাতে পেরেছি। এবং যেখানে যেখানে আমাদের আগেরবার আমরা চন্দননগর দনিয়াখালী ছেড়ে দিন আমরা ক্যাম্পই বসাতে পারিনি, পান্ডুয়ায় ক্যাম্পই বসাতে পারিনি, কিন্তু এবারে আমরা ক্যাম্প বসিয়ে আমাদের ছেলেরা বসে বসে ক্যাম্প বসিয়ে আমাদের ওখানে ভোট করিয়েছে। এবং আপনারা দেখেছেন যে একটা অদ্ভুত জিনিস সারা চন্দননগর জুড়ে জয় শ্রীরাম ধ্বনিত হয়েছে, আওয়াজ মানে প্রতিধ্বনি হয়েছে, যেটা প্রত্যেকটা মানুষকে ভীষণ মনোবল জুগিয়েছে। এবং ইয়াং জেনারেশন নরেন্দ্র মোদীজি ইয়াং জেনারেশনের জয় শ্রীরাম ধ্বনিতে আমরা এইটুকু বুঝতে পারছি নরেন্দ্র মোদীজি দেশকে ঠিক জায়গা দিয়ে নিয়ে যেতে পারছে। কিছু মানুষ আছেন যারা ওই
কালো ফ্ল্যাগ দেখাচ্ছিল, ওই জুতো দেখাচ্ছিল। তো মাকে তারা বাড়িতে জুতো দেখাই হতো, আমি তো মায়ের বয়সী, তো সেই জন্য তারা আমি মনে করে নিয়েছি যে তাদের শিক্ষা দীক্ষাটা ঠিক হয়নি, তারা মাকেও দেখায়, তাদের মায়ের কাছে আমি ক্ষমা চাইছি। কিন্তু জিতে আসার পর তাদেরকে কি করে শাসন করতে হয় মা হিসাবে, সেটা আমি নিশ্চয়ই করব। অন্তত এরপর থেকে তারা জুতো দেখাতে গেলে নিজের মায়ের মুখটা একবার মনে পড়বে। দিদি 2019-এর যে নির্বাচনে যে লড়াই এবং তারপর এবছরের যে নির্বাচনের লড়াই, এটা কি একটু সহজ ছিল 19-এর তুলনায়? কোনো লড়াই সহজ না, আমি প্রথম থেকে বলে এসেছি যে লড়াই সহজ না, লড়াইটা লড়তে হয়, আমি পরিশ্রম করব, আমি মেহনত করব, কিন্তু আমি মানে পরিশ্রমটা কিভাবে করব, প্ল্যানিং করে করব, তার উপর নির্ভর করে। এবং আমরা সেই যেভাবে আমরা ভেবেছিলাম যে আমরা কিভাবে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়বো, আমরা পুরোপুরি আমরা থেকে আমরা 100% বলছি রত্নাদের না যেভাবে দেখা গেল যে কখনো আপনি বিক্ষোভের মুখে পড়ছেন, কখনো ওটাই তো আপনাকে দেখে জয় বাংলা স্লোগান হচ্ছে, আপনি মেজাজ হারিয়ে ফেলছেন বা আপনি কাউন্টার করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে একেবারে ফুল মেজাজে, তিনি কখনো মিষ্টি খাওয়ানোর দাওয়াই দিয়েছেন, কখনো তিনি বলেছেন তিনি টায়ার্ড হয়ে পড়ছেন, কখনো তিনি বলেছেন আজকে তো উত্তেজনার সময় নয়। আজকে সকাল থেকে লকেট চট্টোপাধ্যায়কে যেভাবে দেখা গেল, এটা কি লকেট চট্টোপাধ্যায়ের পাল্টা কোনো কৌশল ছিল? দেখুন উনি কি করেছেন না করেছেন জানি না, 7টার সময় উনি যেই বলছেন আমি টায়ার্ড হয়ে গেছি, ওনার কর্মীরা পর্যন্ত সেটাতে ভীষণ বিমর্ষ হয়ে গেছে যে যেদিনকে ভোট পরীক্ষা যেদিনকে, সেদিনকেই যদি ক্যান্ডিডেট যিনি পরীক্ষা দেবেন তিনি সকাল 7টায় বলেন যদি আমি টায়ার্ড, তাহলে বাকিরা কি করবে? আর দ্বিতীয় কথা হচ্ছে উনি দলটাকে চেনেন না, ওনার আশেপাশে যারা ঘুরে বেড়ায়, যারা ধনেখালিতে যিনি বিধায়ক ছিলেন ওনার সাথে ঘুরছিলেন, শেষ মুহূর্তে যিনি প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গায় তিনি তার নিজের ফ্রেন্ডকে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে এই বিধায়ক, এই মহিলা খুব অসভ্য মহিলা এবং আমি আমার পাশে আর রাখতে চাই না, আমি ওনাকে ট্যাবলো থেকে নামিয়ে দিই। আপনারা দেখবেন যে আমরাও সেটা দেখেছি যে লাস্টের দিকে এই বিধায়ক মহিলা মন্ত্রী ছিলেন অসীমা পাত্র, তিনি কিন্তু ওনার সঙ্গে থাকতেন না। মানে উনি লাস্টে বুঝতে পেরেছিলেন তিনি চোর চামার ডাকাতদের আশেপাশে নিয়ে ঘুরছেন, কিন্তু একটা মানে কি বলবো, মানে উনি না জেনে এরকম ভাবে চলে এসছেন। আমি ওনাকে ওয়েলকাম করব, যদি সত্যিকারে পলিটিক্সে আসতে হয়, উনি যদি অনেক আগেও উনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ যদি করে থাকেন, উনি বিজেপিতে আসার ইচ্ছা প্রকাশ নিশ্চয়ই করেছিলেন। আমাকে কোনো সময় আমাকে ইনডাইরেক্টলি মারফত আমার কাছে খবর এসেছিল 1-2 বছর আগে, কিন্তু ভুল করে উনি ওখানে চলে গেছেন। আমি নিশ্চয়ই ওনাকে বলবো উনি যেন মানে ভুল বুঝতে পেরে যদি সিরিয়াসলি রাজনীতি করতে চান, নরেন্দ্র মোদীজির এই দলে উনি পার্টিসিপেট করেন। বিজেপিতে পুলিশের মানে তারা মানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গা থেকে দেখছিলাম মহিলা পুলিশকে ডিপ্লয়েড করা হয়েছিল যাতে সিআরপিএফরা কোনোভাবে মহিলা পুলিশকে সরাতে না পারে। সেটা আমি অন্যান্য জায়গায় ধনেখালিতে বিশেষ করে দেখেছি যে মহিলাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে যাতে সিআরপিএফরা কোনোভাবে, সিআরপিএফ বলছিলেন যে ওনাকে আমরা বলছি কিন্তু উনি এখানে দাঁড়িয়ে আছেন, ওনাকে সরাতে পারছেন না। তারপরে এটা কায়দা করে মহিলাদেরকে দেওয়া হয়েছিল যাতে মহিলাদেরকে সিআরপিএফ না সরাতে পারে। আমরা যেখানে যেখানে গেছি সেখান থেকে আমরা তাদেরকে বাইরে করেছিলাম। আজ দেখুন হুগলির খানাকুলে যে ভোটের খবর, আজকের ভোটে বিজেপির অভিযোগ যে বিজেপির এজেন্টদেরকে বুথে বসতে দেয়া হচ্ছে না। শুধু তাই নয়, তৃণমূলের যে বুথ ক্যাম্প রয়েছে যেখানে 4 জন থাকার কথা, সেখানে কিন্তু মানে বেশ কিছু তৃণমূলের হারমাত রয়েছে, এমনই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। এবং তারা আরো অভিযোগ করছেন গতকাল রাত থেকে খানাকুলের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার চালানো হচ্ছে, এমনকি একজনকে মারধরও করা হয়েছে যার মাথা ফেটে গেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেখুন খানাকুলের সেই খবর, বিজেপির অভিযোগ, অন্যদিকে তৃণমূলের অভিযোগ অস্বীকার। বাঁকুড়া টিভির নিউজ ফ্ল্যাটের কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে? এখন তো কিছু বুঝতে পারিনি, আমরা তো এই আসছি। আপনার নাম? আমার নাম কল্যাণী সামন্ত।
ঘটনা কিছুই হয়নি। আর তৃণমূল এজেন্ট এসেছে? না, আসেনি। কি মনে হচ্ছে? ওরা তৃণমূল যা দুর্নীতি করেছে, সাধারণ মানুষের ভয়ে ওরা এজেন্ট দেয়নি। আর আপনারা কারা? আমরা বিজেপি। আর কোন কোন এজেন্ট বসেছে ভেতরে এই মুহূর্তে? ভেতরে শুধু বিজেপির এজেন্ট আছে। আপনার পরিচয়? আমার নাম গোকুল চক্রবর্তী, 5 নম্বর মণ্ডলের সম্পাদক। আর এটা কত নম্বর বুথ? এটা 218 নম্বর বুথ। সমস্যা আছে হচ্ছে? না না, কোনো সমস্যা হয়নি গো, মানে এত টোটোই করেই আমাদেরকে শান্তিতে ভোট দিতে নিয়ে আসছে, খুবই ভালো। আর আমরা শান্তভাবেই ভোট দিয়ে আমরা যাব। আর কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে বা যেখানে দাঁড়িয়ে আছেন কোনো না না ভয় দেখানো কিছু হচ্ছে? না 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 না, শান্তি শৃঙ্খলা ভাবে হচ্ছে? হ্যাঁ। পুলিশ প্রশাসন কি রকম ভূমিকা পালন করছে? ভালো। আপনার নাম? আমার নাম আনসারি বেগম। এটা কোন স্কুল? এটা হচ্ছে অনন্তনগর বিদ্যালয় প্রাইমারি স্কুল। দেখুন, ভোট শান্তি শৃঙ্খলাভাবে হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে, পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে পালন করছে। এখানে বিজেপির একজনই আছে, সিঙ্গেল ম্যান লোক, উনি বিজেপির জামা গায়ে দিয়ে উনি বুথের মধ্যে ঢুকছিল, তাই পুলিশ প্রশাসন ওনাকে আটক করে যে জামা চেঞ্জ করে আসুন তারপরে ঢুকবে, তারপরে ঢুকতে দিয়েছে। সমস্ত জায়গায় এজেন্ট বসেছে, বিজেপি, সিপিএম, সব জায়গায় আমাদের দলেরও এজেন্ট সব বুথে আছে। খানাকুলের পরিবেশ এই মুহূর্তে কিরকম? একদম শান্তি শৃঙ্খলা পরিবেশ, শুধু খানাকুল না, একদম যে কোনো জায়গাতে পড়েছে সব জায়গাতেই শান্তি শৃঙ্খলা হচ্ছে এবং আগামী হয়েও এসেছে। আপনার পরিচয়? বালসাসা, খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি হলো? এরপর বলার পরই এরা আমাকে মারধর করে, মারধর করার পর ওরা থেকে একটা প্রায় 1.5 ফুট 2 ফুট ছুরি ছিল, ছুরিটা আমার মাথায় মারার পর পুরো আমার যখন ঝুলে যায় আমি মাথা ধরে বসে পড়ি, চিৎকার করি। তখন গ্রামবাসীরা বেরিয়ে, জনগণ বেরিয়ে, মা বোনেরা সব লাঠি ফাটি লিছে তাড়া করে ওরা কি পালিয়ে যায়। আর কালকে যেটা শোনা যাচ্ছে যে বোম গুলি এরকম চলেছে কালকে, এটা কি ঠিক? না না, বোমগুলি চলেনি, যেটা হয়নি সেটা বলবো না, বোমগুলি চলেনি, তবে ছুরি ওদের হাতে সব অস্ত্র ছিল। আপনারা কতজন আহত হয়েছেন? আমরা হয়েছি মোট টোটাল 5 জন। আর আপনার পরিচয়? আমি হচ্ছে তপনবাগ, রাহাটি এক উপপ্রধান। আর এখানে একটা অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যেটা হচ্ছে আপনারা ঢুকতে দিচ্ছেন না তৃণমূলের এজেন্টকে স্কুলেতে। সেটা আপনারা চোখে এসে দেখছেন, আপনারা এসে দেখতে পাচ্ছেন যেখানে আমরা কিছুই করি না, এবং যেখানে পুলিশ এসে দিয়ে গেল। না, ওটা তো ভয়ে পালিয়ে গেছিল, আসতে পারেনি, পুলিশ এসেছে। আপনার পরিচয়? আমি তপনবাগ, রাহাটি এক উপপ্রধান। ঘটনা ঘটেছিল কালকে, ঘটনা বলতে এখন প্রায় 10:30। আমার একটা কর্মীর বাড়ি থেকে আসার পর ওরা তৃণমূলের যে দুষ্কৃতীরা প্রত্যেক দিন ওই রাঙা পয়সা পাঠাচ্ছে, ওই রাঙার পয়সা দিয়ে ডেলি মদ মাংস ফিস্টি করছে। এবং কালকে একটা জায়গায় লুকিয়েছিল, আমি আসার পর আমার উপরে চড়ুয়া হয়। আমার সঙ্গে একটা ভাই ছিল, একটা আমার পাড়া প্রতিবেশী ভাই ছিল, আর একজন একটা কাকা ছিল, তারা, আর এই একটা আমার মানে পাড়া সম্পর্কে মামা ছিল। আমরা 5 জনে আসছিলাম, ওরা চড়ুয়া হয়। হওয়ার পর আমি বলি, যারা এরকম করছিস কেন, ভোট যা শান্তিপূর্ণভাবে, যার জায়গায় ভালো লাগে ভোট দেবো। বলছে না, তোরা আমাদের এই বুথে তুই হারিয়েছিস, হ্যাঁ, তোর জন্য আমরা কিছু করতে পারিনি। আমি যদি মানুষ জনগণ করেছে, তোর তাদের কী আছে। বলার পর আমাকে প্রচুর মারধর করে। এবং কারা করে? তৃণমূলের হারামাল বাহিনীরা, যেটা পাঠিয়েছে হচ্ছে শ্যামল, আর হচ্ছে ওই একটা ফরিক নেতা আছে ওদের, হচ্ছে ময়না। আর কোথায় হয়েছে এটা কোথায় হয়েছে? হয়েছে মেন রাস্তার উপরেই, ওই যে দোকানগুলো আছে। জায়গাটার নামটা কি? রামচন্দ্রপুর, রোমারি। হ্যালো, বন্ধ করো। তৃণমূলের আপনাদের অভিযোগ যে তৃণমূল হচ্ছে বাধা দিচ্ছে, আপনাদেরকে ঢুকতে দিচ্ছে না বুথে বুথে, কি বলবেন? দেখুন, বুথে নয়, আসলে 4-6টা বুথ আছে এরকম, যেখানে তৃণমূল কংগ্রেস খুব হারমাত বা সমস্যা তৈরি করছে। এই অনন্তনগর যেটা বাস স্ট্যান্ড সংলগ্ন যে বুথ, এই বুথে আমাদের যে এজেন্ট ছিল, সকালবেলা উনি আসছিলেন, ওনাকে বাধা দেওয়া হচ্ছিল। এখানে যে বুথ ক্যাম্প করা হয়েছে, সেই বুথ ক্যাম্পে সর্বাধিক 4 জন থাকার কথা, কিন্তু এই বুথ ক্যাম্পে দেখছি 40-50 জন ছেলে বসে আছে, টিএমসি বুথ ক্যাম্প। তো এটা কেন হবে? আমি এখানে প্রশাসনের কাছে অনুরোধ করবো, অবিলম্বে এরা কড়া পদক্ষেপ নিয়ে যারা ওখানে অবৈধভাবে জমায়েত করে আছে, তাদেরকে জমায়েতটা সরিয়ে দিতে হবে, প্রত্যেকটা ভোটারকে ভোট দেওয়ার মতো সুযোগ করে দিতে হবে। এই মুহূর্তে খানাকুলের খবর কি? কোথাও বাধা পাচ্ছেন?
দেখুন গতকাল রাত্রে বিভিন্ন রকমভাবে সন্ত্রাস চলেছে 4-5টা অঞ্চলে, কিশোরপুর 1, কিশোরপুর 2, ওখানে দীপেন মাইতি তার একটা বাইক টিম নিয়ে প্রায় 2:30-3টা পর্যন্ত ঘুরেছে, ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছে। সাবলসিংপুর অঞ্চলে ওখানকার যিনি উপপ্রধান তৃণমূলে, উনি ওখানে 50-60 ছেলে নিয়ে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয় দেখিয়েছে। সেই সঙ্গে রাজহাটি 1 নম্বর অঞ্চলের আমাদের যিনি বিজেপির উপপ্রধান তপন বাগ, তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন নূরনবী মণ্ডল, আর উনি প্রায় রাত 1:30টা পর্যন্ত বাইক মিছিল করেছেন। কীভাবে এই নির্বাচনী আচরণবিধি যখন লাগু আছে সেই সময় রাত 1:30টা পর্যন্ত বাইক মিছিল করলো, কীভাবে করতে পারে একটা রাজনৈতিক দল? নির্বাচন কমিশন প্রশাসনকে জানিয়েছেন? দেখুন, আমরা প্রশাসনকে পুরো বিষয়টা জানিয়েছি, নির্বাচন কমিশনের আধিকারিকদেরকে বিষয়টা মেসেজ করেছি, SDPOকে জানিয়েছি। আমরা বলেছি অবিলম্বে সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় বেশি পরিমাণ নিয়োগ করতে হবে। বিশেষ করে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গাড়িতে করে ঘোরালে হবে না, সেন্ট্রাল ফোর্সকে পাড়ায় পাড়ায় ঘোরাতে হবে, প্রত্যেকটা জায়গায় পদযাত্রা করতে হবে, সমস্ত ভোটারদেরকে বের করে নিয়ে আসতে হবে। অভিযোগ যে আপনারা বুথে বসতে দেননি এবং বের করে দিয়েছেন, তারা আতঙ্কে ভুগছে এবং আপনারা ভাঙচুর করেছেন। মিথ্যা অভিযোগ, এখানে কোনো রকম ঝামেলা হয় না, এখানে এত লোক আছে আপনি দেখছেন, কোনো অশান্তি হচ্ছে, কোনো অশান্তি নয়। ব্যক্তিগত ব্যাপার হচ্ছে ওনাদের কোনো ভোট এখানে নেই, যার জন্য পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে এখানে, ঠিক আছে? এখানে কোনো অশান্তি হয় না, পিসফুল ভোট হচ্ছে এখানে। আপনারাই দেখে নিন, আপনারা দেখুন। এটা কত নম্বর বুথ? এটা 124 নম্বর বুথ। আর এটা কোন এলাকা? এটা অনন্তনগর 124-125 নম্বর বুথ। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সাহাবুল খাঁ, তৃণমূল কংগ্রেস কর্মী।